সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে। 5 মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনা যখন পতন ঘটলো তখন আমি আমার এই চ্যানেলটিতে জরিপ দিয়েছিলাম। সেই চ্যানেলে শেখ হাসিনার পক্ষে মানুষ ছিল বা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন ছিল মাত্র 5%। হ্যাঁ, মাত্র 5% মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন। কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। এখন আমার এই চ্যানেলটিতে হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে, এবং তারাই জোরে সোরে শেখ হাসিনার পক্ষেই ভোট দিচ্ছেন। আমি 3 দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম। প্রশ্ন ছিল, আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, বেশি বেশি ভোট করুন, এটা ছিল প্রশ্ন। আমার প্রথম অপশন ছিল তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এবং বিএনপি এই ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট, এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে, তিনি মুক্তি পাচ্ছেন, এবং মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন। তিনি যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন, এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাই তারেক রহমানের নাম এখানে থাকবেই। আরেকটি নাম ছিল শেখ হাসিনা, যিনি গত 5 আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গণ অভ্যুত্থান ঘটলো যেখানে ক্ষমতা ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়া শব্দটা বললে অনেকে আমার প্রতি নাখোশ হন, কিন্তু শেখ হাসিনা যেভাবে চলে গেছেন, তার জনগণকে ছেড়ে, নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যাওয়া হোক, তাকে পাঠিয়ে দেওয়া হোক, তাকে পালিয়ে যাওয়া হোক, তিনি এই মুহূর্তে বাংলাদেশে তিনি অনুপস্থিত 5 আগস্ট থেকে। তো তার নামটা খুব স্বাভাবিকভাবে থাকবে, তার অবস্থান কি রকম সেটা জানার জন্য। আরেকটা আমার অপশন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং তিনি আমাদের সবার পছন্দের, বাংলাদেশের একটা গৌরব। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নোবেল বিজয়ী, এবং বাংলাদেশে ধরেন অনেক প্রধানমন্ত্রী ছিল, নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছে, তুলনা করলে শেখ হাসিনা আছে, তাই না? তো এর আগেও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান অনেক ছিল, কিন্তু আমাদের একজন মানুষ একজনই রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একজন, কারণ আমাদের আর কেউ নোবেল পায়নি। হ্যাঁ, পরবর্তীতে হয়তো অনেকেই নোবেল পাবেন পরবর্তী বাংলাদেশে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন থাকবে না, 2 জন হবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথম থাকবেন, আমাদের সবার পছন্দের। এবং 5ই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে যার প্রতি ছাত্র জনতা, সাধারণ মানুষের ব্যাপক পরিমাণ আগ্রহ, ভালোবাসা, সবকিছু ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই 3টা রেখেছি আমি, 3 জনকে রেখেছি আমি অপশন হিসেবে। প্রথমে তারেক রহমান, দ্বিতীয় শেখ হাসিনা, তৃতীয় ডক্টর ইউনূস। আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন 61,000 মানুষ। এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ, শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন, বা যারা অনেকদিন ধরেই যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন, তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন, তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প। তবে একেবারেই আবার অল্প না। 61,000 মানুষের মতামতকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো 61,000 মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে, বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি। এই ফলাফলটা হচ্ছে 61,000 মানুষের মধ্যে মাত্র 8% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন, বা আগামীর রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান। মাত্র 8% মানুষ, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। যে অবাক শুধু লেগেছে তা নয়, আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি। তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই? তাহলে তারা কোথায়? তারা কি ভিডিও দেখছেন না? কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যখন কমেন্ট সেকশন দেখি, সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই। এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন, আমি ঠিক জানি না কেন। কিন্তু আমার আবার অবাক লাগে, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল তখন আমি যে জরিপগুলো দিয়েছি, সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় জয়কার ছিল, মানে যারা আওয়ামী লীগের
শোচনীয় পরাজয় ঘটতো, সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো এটা আমার বোধগম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের সমর্থন মাত্র 7%, মাত্র 7%। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু সেটা কমে কি করে মাত্র 7% এলো, এটা আমার বোধগম্য নয়। এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি, বা আমি ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে, যারাই ক্ষমতায় আসুক না কেন, ধরেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক, ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে, সহানুভূতিশীল থাকে, সরকার যা বলে তা ভাবার বোঝার চেষ্টা করে, তাদের পক্ষে থাকার চেষ্টা করে, কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায়, সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে। এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি তারা এখনো একই রকম মনোভাব তারা পোষণ করেন, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আর যারা ধরেন দেখে অংশগ্রহণ করেছেন, খুব বেশি ভেবে চিন্তে অংশগ্রহণ করেননি, ওই মোমেন্টামে মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন, তার এই ভাবনা ভেবে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা হয়তো বা অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। এটা হতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায়ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল, স্বপ্ন দেখেছি, রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি, ঠিক ওইরকম ভাবে হয়তোবা হচ্ছে না, বা তাদের মনোভাব পুরোপুরি ভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে। এবং এখানে ধরেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা যেভাবে জুতার মালা গলায় পরানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসন আমলে, বা ধরেন এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন, কিন্তু বিজয় দিবসে ধরেন যে মার্চের ব্যাপারগুলো হয়, তোপধ্বনি হয়, সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন। তারপর ধরেন 15ই আগস্ট, এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা নিশ্চিতভাবেই হৃদয় বিদারক একটি ঘটনা। বাংলাদেশ সৃষ্টির পেছনে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি হতে পারেন, আপনি শেখ মুজিবুর রহমানের হেটার হতে পারেন, আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না, হতে পারেন আওয়ামী লীগ আপনি অপছন্দ হতে পারে, কিন্তু ধরেন একজন আওয়ামী লীগের সাপোর্টার ধরেন জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে নিশ্চয়ই সে জিয়াউর রহমানের মাজারের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন, যেমন বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো, জিয়াউর রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতো, আবার এটাও বলতো যে জিয়ার মাজারে জিয়ার লাশ আছে কিনা সেটা নিয়েও কথা বলতো। কিন্তু আপনি কি দেখেছেন ধরেন আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে কেউ জিয়ার রহমানের মাজারে গিয়ে কেউ লুঙ্গি ডান্স দিয়েছে বা দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশোভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি, যেটা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম। যে 15ই আগস্ট ঠিক আছে, আপনি 15ই আগস্ট আপনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আওয়ামী লীগের লোকজনকে যেতে দেওয়া হবে না, সেটা পরের ইস্যু, সেটা একটা হতে পারে, তর্কের খাতিরে সেটা আমরা মেনে নিলাম। কিন্তু তাই বলে সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে, সেটা কি মানুষ মেনে নিয়েছে? ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন, বা 71-এর চেতনাকে যতই আওয়ামী লীগ যতই এটাকে গালিতে পরিণত করুক না কেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যতই ব্যবসাতে পরিণত করুক না কেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ভ্রমর একজন ছিলেন শেখ মুজিবুর রহমান। তার শাসনামল নিয়ে আপনি যতই সমালোচনা করুন না কেন, এবং তার দল আওয়ামী লীগের আপনি যতই সমালোচনা করুন না কেন, আপনি তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদান আপনি ভুলে